শিক্ষার্থীরা, এখন আমরা এই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করব। তো আমরা গত 2 লেকচারে আমরা বেসিক জিনিসগুলো সম্পর্কে জেনেছি। এই চ্যাপ্টারের কিভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে সেই ট্রিক্সগুলো আমরা জেনে নিয়েছি। এখন আমরা সরাসরি এই অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করব। তো প্রশ্নগুলো বলতে এখানে কাজের মধ্যে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা আগে এর মধ্যে থেকে যেগুলো দরকার, প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমরা করব। যে প্রশ্নগুলো সলভ করলে এই ধরনের এই ক্যাটাগরির আরও অন্যান্য প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে, সে ধরনের প্রশ্ন আমরা আগে সলভ করে নিব। তো পৃষ্ঠা 30-এ কাজের মধ্যে গ নম্বরে একটি প্রশ্ন আছে, বর্ণিত ফাংশন এফ অফ এক্স ইকুয়াল 2x + 2 ডিভাইডেড বাই x - 1, যেখানে x ইজ নট ইকুয়াল 1। তোমরা দেখতে পাচ্ছ, যদি এখানে x এর মান 1 বসানো হয় তাহলে কি হবে, 0 হবে, তাহলে ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে। তো এইটার জন্য, অর্থাৎ ডোমেন এটা হবে না, তার জন্য যদি এফ ইনভার্স বিদ্যমান হয় তবে 1 নম্বর প্রশ্নে বলা আছে ফাংশন অর্থাৎ এফ ইনভার্স অফ 3 নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নে বলা আছে এফ ইনভার্স অফ পি ইকুয়াল কেপি, এই শর্ত সাপেক্ষে পি এর সাপেক্ষে কে কে প্রকাশ করো। অর্থাৎ কে কে প্রকাশ করতে হবে, কে থাকবে বামে, কে কে কার সাপেক্ষে প্রকাশ করব আমরা, পি এর সাপেক্ষে, পিগুলো থাকবে ডানে। এভাবে আমরা এটাকে প্রকাশ করব। তাহলে সমাধান আমরা করি। দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 2x + 2 ডিভাইডেড বাই x - 1, যেখানে x ইজ নট ইকুয়াল 1। তার মানে কি, x 1 যদি হয়, x ইকুয়াল, তাহলে কি হচ্ছে, এখানে 1 বসিয়ে দিলে 0 হয়ে যাবে, তাহলে ফাংশনটা আনডিফাইন হয়ে যাবে, বিদ্যমান হবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে এইটা x এর 1 এর মান ব্যতীত, x এর মান 1 ব্যতীত সকল মানই হচ্ছে এই ফাংশনের ডোমেন। তাহলে আমরা ডোমেনটা লিখেই ফেলি। এখানে ডোমেন ইকুয়াল r বাদ 1। তো এখন এই ফাংশনটি যদি এফ ইনভার্স বিদ্যমান হয় এইটার জন্য, তবে আমাদেরকে এইগুলো নির্ণয় করতে হবে। তো এফ ইনভার্স বিদ্যমান কখন থাকবে, যদি ফাংশনটি এক হয় এবং যদি ফাংশনটি একই সাথে সার্বিক হয়, তাহলে ফাংশনটির এফ ইনভার্স ফাংশন বা ইনভার্স ফাংশন তার বিদ্যমান থাকবে। তাহলে আমরা এক হয় কিনা সেটা আগে প্রমাণ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফাংশনটি এক, কারণ এখানে এক্স এর পাওয়ার জোড় নাই এবং সেখানে এটা কোনো ত্রিকোণমিতিক রাশিও নয়, আবার কোনো মডুলাস যুক্ত রাশিও নেই। তাহলে কি হবে, এটা একটা এক ফাংশন। এটা আমরা ফাংশন দেখেই বুঝলাম। এখন আমরা সেটা প্রমাণ করে দেব যে এটা এক ফাংশন। আমরা গত লেকচারে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কখন ফাংশন একক হয়, কখন এক হয় না, এবং সেগুলোকে কিভাবে চেক করতে হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত গত লেকচারে আমি বলেছি। তোমরা যদি ওই লেকচারটা দেখে না আসো তাহলে ওটা দেখে আসো, তাহলে বিস্তারিত সেখানে শিখতে পারবে। তো আমরা এখন এটাকে এক প্রমাণ করব। তো ধরি যখন ফাংশনটি কি হয়, এক হয়, দেখেই চিনতে পারি যে এক ফাংশন, তখন তার প্রমাণ করার জন্য আমরা ধরি x1 x2 ইজ ইন ডোম এফ, অর্থাৎ ডোমেনের দুটা এলিমেন্ট আমরা ধরে নিব। তাহলে এফ অফ এক্স এক হবে যদি ও কেবল যদি এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2 এর জন্য x1 ইকুয়াল x2 হয়। অর্থাৎ আমরা x1 x2 ডোমেনের থেকে দুটি এলিমেন্ট ধরে নিলাম, তারপরে তাদের জন্য যে আউটপুট পাবো সেই আউটপুট দুটাকে সমান করে যদি ক্যালকুলেশন করে আমরা দেখতে পারি যে এই কন্ডিশন আসে, তাহলে ফাংশনটি হবে এক। তো এখন এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2, আমরা দুটা আউটপুটকে সমান করে দিলাম। এখন এই ইনপুট x1 আমরা বসিয়ে দিব, তাহলে ওখানে আমরা কি পাচ্ছি, বা 2x1 + 2 ডিভাইডেড বাই x1 - 1 ইকুয়াল x2 যদি এখানে বসিয়ে দিই তাহলে 2x2 + 2 ডিভাইডেড বাই x2 - 1। বা এখন আমরা এগুলো আর গুণ করব। তো এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 2x1 x2 - 2x2, 2 দিয়ে গুণ করলে 2x1 মাইনাসে প্লাসে -2 ইকুয়াল, এবার আমরা এটা দিয়ে গুণ করব, তাহলে 2x1 x2 তারপরে 2
এই মাইনাসে প্লাসে মাইনাস, তো কি হচ্ছে 2x1, তারপরে 2 দিয়ে যদি আমরা গুণ করি প্লাস 2x2 প্লাসে মাইনাসে মাইনাস 2। এখন উভয় পক্ষ থেকে ভ্যানিশ হচ্ছে কি কি, এইটা এবং 2 -2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই পাশে আমরা রাখবো, বাম পক্ষে আমরা রাখবো শুধু x1 যুক্ত টার্মগুলো, তাহলে 2x1, আর ওইখান থেকে -2x1 এই পাশে আসলে, বাম পক্ষে আসলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 2x1 ইকুয়াল ডান পক্ষে আমরা রাখবো x2 যুক্ত পদগুলো, x2, আর এই পক্ষ থেকে এটা গেলে পরে হচ্ছে প্লাস 2x2, বা 4x1 ইকুয়াল 4x2। অতএব x1 ইকুয়াল x2, 4 দ্বারা ভাগ করে আমরা পেলাম x1 ইকুয়াল x2। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব f অফ x এক ফাংশন। তো আমরা এক ফাংশন এটা বের করলাম। এখন যদি ফাংশনটি একই সাথে সার্বিক হয় তাহলে বলবো যে ওই ফাংশনটির এফ ইনভার্স বিদ্যমান। তো আমরা সার্বিক ফাংশনের জন্য কি প্রমাণ করি, ওই ফাংশনের রেঞ্জ বের করি। রেঞ্জ বের করার পর যদি দেখাইতে পারি সেটা কোডোমেনের সমান, তাহলে ওই ফাংশনটি হবে সার্বিক ফাংশন। তো আমরা এখন ওই ফাংশনের রেঞ্জ বের করব। তো তারপরে লিখি, ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1। তো আমরা রেঞ্জের প্রত্যেকটা মানকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম, y দিয়ে, বা ফাংশনের আউটপুটগুলোই তো হবে রেঞ্জের উপাদান। তো সেরকম উপাদানগুলোকে আমরা y দ্বারা প্রকাশ করলাম। এখানে আমরা y এর ভ্যালুগুলো কী ধরনের হলে x বিদ্যমান থাকবে সেই ভ্যালুগুলোই হবে রেঞ্জের ভ্যালু। তো y সমান সমান আমরা লিখব কি 2x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1, বা এইটা আমরা কি আছে মনে মনে এখানে 1 আছে, তো আমরা গুণ করে দিই, এই পক্ষটাকে আমরা আগে গুণ করি, yx মাইনাস হচ্ছে y ইকুয়াল 2x প্লাস 2। এখন আমরা কি করব, বামে রাখবো x আর ডানে রাখবো y-কে। তো x যুক্ত পদকে আমরা বামে পাঠাবো, আর এখানে 2 থাকছে, আর মাইনাস ওয়াইটা ওপাশে গেলে প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, বা এখানে আমরা x কমন নিব, তাহলে হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল 2 প্লাস ওয়াই, বা x ইকুয়াল 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই y মাইনাস 2। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি y এর মান 2 হয় তাহলে কি হবে, 2 মাইনাস 2 কেটে গেলে 0 হবে, নিচে 0 আসলে পরেই কিন্তু এক্সটা আর বিদ্যমান থাকবে না বা অসংজ্ঞায়িত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে তাহলে আমরা কি লিখবো, এখানে y মাইনাস 2 ইজ নট ইকুয়াল 0 এর জন্য, বা আমরা এখান থেকে মানটা বের করে নিই, বা y ইজ নট ইকুয়াল 2 এর জন্য x সংজ্ঞায়িত, অর্থাৎ x এর মানগুলো যা হওয়ার কথা তাই হবে। যদি আমরা এখানে y এর মান 2-কে যদি অ্যাভয়েড করি, 2 বসিয়ে দিলে কি আনডিফাইন হয়ে যাবে, তাহলে অতএব আমরা পাচ্ছি কি y এর মান 2 বাদে সকল মানগুলোই, অতএব রেঞ্জ হবে r বাদ 2। তো এই ফাংশনের কোডোমেন কি হবে সেটা কিন্তু বলে দেওয়া নাই। যখন এই ধরনের কন্ডিশন দেওয়া থাকবে, যখন একটা শুধুমাত্র ডোমেনের একটা রেফারেন্স দেওয়া আছে কিন্তু কোনো কোডোমেন নাই, তখন আমরা বুঝবো যে রেঞ্জটা বাড়াবে সেটাই হবে তার কোডোমেন। তাহলে আমরা কি রাখবো, রেঞ্জ যেটা আমরা পেয়েছি সেটাই হচ্ছে ওই ফাংশনটা এর জন্য ভ্যালিড, তো এটাই হচ্ছে ওই ফাংশনের কোডোমেন। তো অতএব আমরা লিখব, আমরা এখানে লিখছি, অতএব রেঞ্জ ইকুয়াল কোডোমেন, অতএব ফাংশনটি সার্বিক। তাহলে কি হবে, অতএব এফ ইনভার্স বিদ্যমান, যেহেতু সার্বিক সেহেতু কি এক এবং সার্বিক, সেহেতু এফ ইনভার্সটা বিদ্যমান। তো আমরা এখন এফ ইনভার্স বিদ্যমান সেহেতু আমরা এখন তার ইনভার্স ফাংশনটা নির্ণয় করব। তা আমরা কি ধরেছিলাম, y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল কত, আমাদের ছিল 2x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1, এরকম আমরা ধরেছিলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, বা
আমাদের বিপরীত ফাংশনের সংজ্ঞাতে কি ছিল, যদি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই হয় তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি এফ ইনভার্স অফ ওয়াই। তো এখন আমরা এখান থেকে একটা কাজ করব। তো আমাদের কি ছিল, 1 নম্বরে ছিল এরকম। তো এখানে আমরা এক্স এর পরিবর্তে এখন কি করব, এটা বসিয়ে দেব। তো অতএব 1 ইমপ্লাইজ করবে, তো এক্স এর পরিবর্তে আমরা এখানে বসিয়ে দেব মাইনাস একটা ইকুয়াল টু প্লাস ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস 2। বা অতএব চলক পরিবর্তন করে চলক ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে পাই, তাহলে কি পাচ্ছি আমরা, অতএব এফ ইনভার্স অফ ওয়াই, ওয়াই এর পরিবর্তে আমরা বসাচ্ছি এক্স, তাহলে আমাদের থাকছে 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এটা আমাদের ইনভার্স ফাংশনটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি বের করতে হবে, 1 নম্বরে আমাদের বের করতে হচ্ছে এফ ইনভার্স অফ 3। তাহলে 1 নম্বর এফ ইনভার্স অফ 3 মানে এখানে যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে ডান পক্ষেও আমাদেরকে 3 বসাতে হচ্ছে, ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ইকুয়াল 5/2, এখানে 3 মাইনাস 2, তাহলে কি পাচ্ছি আমরা 1, অতএব এটা পেলাম আমরা 5। 2 নম্বরে আমরা কি বের করব, 2 নম্বরে এটা হলে পি এর সাপেক্ষে কে কে প্রকাশ করো। তাহলে আমরা এখন বের করব এফ ইনভার্স অফ পি ইকুয়াল কত, তাহলে এফ ইনভার্স এখানে 2 প্লাস এখানে আমরা পি বসাবো আর এখানে পি মাইনাস 2। বা এখন এই এফ ইনভার্স পি সমান সমান কি আমাদেরকে এখানে বলছে যে কেপি হবে, বা এখানে লিখে দিই কেপি ইকুয়াল 2 প্লাস পি ডিভাইডেড বাই পি মাইনাস 2। এখন এই কে কিসের মাধ্যমে প্রকাশ করব, পি এর সাপেক্ষে, মানে বামে থাকবে কে আর ডানে থাকবে পি গুলো। তো কে ইকুয়াল 2 প্লাস পি ডিভাইডেড বাই পি ইন্টু পি মাইনাস 2। তাহলে ইহাই তো আমাদের পি এর মাধ্যমে কে প্রকাশ, এটা আমাদের অ্যান্সার। তো এটা আমাদের একটা ছিল একের অ্যান্সার। কাজের 6 নম্বর প্রশ্নে বলা আছে যে এফ সাজ দ্যাট 1 2 3 4, অর্থাৎ ডোমেনের যে এলিমেন্টগুলো দেওয়া আছে আমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে, ডোমেন এইটা থেকে কোডোমেনের সেটটা হচ্ছে কি রিয়েল নাম্বারের সকল মান। তো রিয়েল নাম্বার একটি ফাংশন যা এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত। দেখাও যে এফ এক ফাংশন কিন্তু সার্বিক নয়। তো আমাদেরকে প্রথমে প্রমাণ করে দিতে হবে যে ফাংশনটি এক। তারপরে আমাদেরকে বের করতে হবে রেঞ্জগুলো কি। তো রেঞ্জগুলো আমরা বের করলে যদি তার কোডোমেনের সমান অর্থাৎ সকল রিয়েল নাম্বার হয় তাহলে আমরা বলবো সার্বিক, কিন্তু সকল রিয়েল নাম্বার যদি না আসে, নির্দিষ্ট কিছু মান আসে, তাহলে আমরা বলবো সার্বিক নয়। তো আমাদের দেওয়া আছে কি, এফ সাজ দ্যাট 1 2 3 4 থেকে আরে একটি বর্ণিত ফাংশন এবং এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1। তো আমরা একটা কাজ করতে পারি, যখন ডোমেনের মান নির্দিষ্ট মান দেওয়া থাকবে তখন কিন্তু আমরা রেঞ্জ একবারে বের করে ফেলতে পারি। তো রেঞ্জগুলো যদি ইমেজগুলো আলাদা আলাদা আসে তাহলে আমরা বলেই দিব ফাংশনটি এক। তাহলে এখানে একই সাথে আমাদের দুইটা কাজও হয়ে যাবে। তো এখানে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1, অতএব এফ অফ কত 1 ইকুয়াল 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল 2 আর 3। তারপরে এফ অফ 2 আমরা বের করব 2 ইন্টু 2 প্লাস 1, 2 2 4 5। এফ অফ 3 ইকুয়াল 2 ইন্টু 3 প্লাস 1, 3 2 6 7। এফ অফ 4 ইকুয়াল 2 ইন্টু 4 প্লাস 1 ইকুয়াল 4 2 8 9। তাহলে অতএব আমরা দেখতে পাচ্ছি যে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য প্রতিচ্ছবিগুলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ ইমেজ বা প্রতিচ্ছবিগুলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ কোনো দুইটা এলিমেন্টের জন্য ইমেজ কিন্তু একই নাই, সবসময় ইমেজগুলো কিন্তু আলাদা আলাদা আসছে। তো আলাদা আলাদা যদি ইমেজ হয় তাহলে কি বলবো, ফাংশনটি এক। তো আমরা এখানে বলবো অতএব ডোমেনের
ভিন্ন ভিন্ন উপাদানের জন্য বা সদস্যের জন্য প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন। তাহলে কি, অতএব ফাংশনটি এক এক এবং তার রেঞ্জটা কত? রেঞ্জ আমরা কি পেলাম? 3, 5, 7, 9 রেঞ্জের সেট। তো আমরা দেখতে পাচ্ছি কি, রেঞ্জ একটি সুনির্দিষ্ট, রেঞ্জের কোনো ব্যবধি নাই, রেঞ্জের মানগুলোকে নির্দিষ্ট মান দেওয়া আছে। কিন্তু আমাদের কোডোমেনটা কি, কোডোমেনের রিয়াল নাম্বারের যত মান আছে সবগুলোই। তাহলে রেঞ্জের একটা নির্দিষ্ট মান যেটা কোডোমেন থেকে নেওয়া, কোডোমেনের সমান নয়, কোডোমেনের একটি উপসেট হচ্ছে রেঞ্জ। তাহলে কি ফাংশনটা এক হবে না, ফাংশনটি সার্বিক হবে না। ফাংশনটি সার্বিক হওয়ার জন্য রেঞ্জ যদি কোডোমেনের সমান হতো তাহলে আমরা বলতাম ফাংশনটি সার্বিক। কিন্তু এখানে রেঞ্জ কোডোমেনের উপসেট, তাই এটা ফাংশনটি সার্বিক নয়। তো আমরা ওটা এখন লিখে দেব। এখানে তাহলে কি লিখব? অতএব রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। অতএব এফ এক এক কিন্তু সার্বিক নয়। তো এটা কি সার্বিক নয়, কিন্তু আগে আমরা প্রমাণ করেছি এক এক। তো এক এক কিন্তু সার্বিক নয়, দেখানো হলো। এখন আমরা এই অধ্যায়ের এক্সারসাইজে যে প্রশ্নগুলো আছে সেটা আমরা সলভ করব। তো তোমাদের পাঠ্য বইয়ের 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে কয়েকটা আছে এমসিকিউ, তারপরে 1 থেকে 10 পর্যন্ত আমরা যেই বিগত লেকচারগুলোতে আমরা আলোচনা করেছি এবং কাজের মধ্যে যেই আলোচনাগুলো করলাম, কাজের প্রশ্নগুলো সলভ করলাম, সেখানে কিন্তু ওই ধরনের প্রশ্ন মোটামুটি আমরা সলভ করেছি। এগুলো এখন তোমরা একা একাই করতে পারবে। তো 10-এর পর থেকে এগুলো আমাদের এখন একটু করতে হবে। তো 11-র ক নাম্বার প্রশ্নে বলা আছে এফ সাজ দ্যাট আর থেকে আর এ বর্ণিত একটি ফাংশন যা এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি, অর্থাৎ তার বর্ণনাকারী সমীকরণ হচ্ছে এটা। তো এ এবং বিটা কি রিয়াল নাম্বারের মধ্য থেকে নেওয়া দ্বারা সংজ্ঞায়িত, দেখা হচ্ছে এফ একটি এক এক ফাংশন এবং সেটা হবে সার্বিক ফাংশন। তো আমরা এক এক প্রমাণ করার জন্য কি কাজ করি? ডোমেনের দুটা এলিমেন্ট আমরা নিয়ে নিব। এটা দেখতেই পাচ্ছি এই ফাংশনটি এক এক ফাংশন হবে। তো এক এক ফাংশন যদি হয় তাহলে তার প্রমাণ আমরা গত লেকচারে আলোচনা করেছি। তাহলে তার প্রমাণগুলো কিভাবে হবে? আমরা ডোমেনের দুটি এলিমেন্ট ধরে নিই। ধরি এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস বি। ধরি x1 x2 ইজ ইন ডোম এফ। তাহলে এফ অফ এক্স এক এক হবে যদি ও কেবল যদি এফ অফ x1 ইকুয়াল এফ অফ x2 এর জন্য x1 ইকুয়াল x2 হয়। অর্থাৎ যদি আমরা তার আউটপুট ভ্যালু দুটাকে সমান ধরে এই কন্ডিশন আনতে পারি তাহলে আমরা বলবো এই ফাংশনটি এক এক। এখন এফ অফ x1 ইকুয়াল এফ অফ কি x2, তো আমরা এটাকে ধরে নিয়েছি আউটপুট দুটো সমান। এখন এই x1 এখানে বসিয়ে দেব, তাহলে কি পাবো? বা এ x1 প্লাস বি ইকুয়াল x2 যদি আমরা ওখানে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? এ x2 প্লাস বি। তো উভয় পক্ষ থেকে আমরা বিটাকে ভ্যানিশ করে দিতে পারি। এ x1 ইকুয়াল এ x2। এবার আমরা এটাকে আউট করে দিলে কি পাই? আমরা উভয় পক্ষ থেকে এ দিয়ে ভাগ করলে x1 ইকুয়াল x2। তাহলে আমাদের এই কন্ডিশনটা চলে আসছে। অতএব আমরা বলতে পারি যে এফ অফ এক্স এক এক ফাংশন। এখন আমরা এক এক ফাংশন প্রমাণ করলাম। এবার আমরা দেখাবো যে ফাংশনটি সার্বিক। তো সার্বিক প্রমাণ করার জন্য কি করি? ওই ফাংশনটির আমরা রেঞ্জ বের করি। তো আমাদের এখানে ফাংশনটার
কোডোমেন দেওয়া আছে আর। তো এই ফাংশনের রেঞ্জ কত হবে সেটা আমরা বের করব। রেঞ্জগুলো দেখাতে যদি পারি যে আর এর সমান কোডোমেনের সমান, তাহলে ফাংশনটি সার্বিক হবে। তো সেটা করার জন্য আমরা কি করব, ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস বি, অর্থাৎ এই ওয়াইগুলো কি রেঞ্জের এলিমেন্ট বা প্রতিচ্ছবি। ওয়াইয়ের ভ্যালুগুলোই বলে দিবে রেঞ্জটা কেমন হবে। ওয়াইয়ের সকল ভ্যালু হচ্ছে রেঞ্জ, বা এই ফাংশনাল ভ্যালু যেগুলো আউটপুটই হচ্ছে রেঞ্জ। তো ওয়াইয়ের মান কেমন হবে সেখান থেকে আমরা এখান থেকে বের করব। তো অতএব আমরা লিখব ওয়াই ইকুয়াল এক্স প্লাস বি বা এবার আনি এক্স প্লাস বি ইকুয়াল ওয়াই, বা এক্স ইকুয়াল ওয়াই মাইনাস বি, বা এক্স ইকুয়াল ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই এ। তো আমাদের কিন্তু বলে দেওয়া আছে এ বি ইজ ইন রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার এলিমেন্ট। তো এখানে যদি ওয়াইয়ের মানটা, তো এক্স কখন বিদ্যমান হবে, যখন ওয়াইয়ের মানটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হবে, তখনই কিন্তু ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্যই কিন্তু এক্স আমরা বিদ্যমান পাবো। তাহলে আমরা লিখব এখানে সকল ওয়াই ইজ ইন আর এর জন্য এক্স ইকুয়াল ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই এ ইজ ইন আর হবে, অর্থাৎ বিদ্যমান হবে। এটা ওয়াইয়ের সকল মানের জন্য কি এইটুকু বিদ্যমান। তো এইটুকু বিদ্যমান হলে কি ডোমেনগুলো এক্সগুলো বিদ্যমান বা সংজ্ঞায়িত হবে। তাহলে কি হচ্ছে, অতএব এই ফাংশনটির রেঞ্জ কত, রেঞ্জ ইকুয়াল ওয়াইয়ের সকল মানগুলো কি আর, তো আর, অতএব রেঞ্জ ইকুয়াল কি পাচ্ছি আমরা, কোডোমেন আমাদের আছে কি রিয়েল নাম্বার। তাহলে আমরা কি বলবো, অতএব ফাংশনটি সার্বিক। তাহলে আমরা প্রমাণ করলাম ফাংশনটি একক এবং সার্বিক। আমাদের 11 খ নম্বর প্রশ্নটিতে বলা আছে এফ সাজ দ্যাট 0 থেকে 1, অর্থাৎ 0তে ক্লোজ ইন্টারভাল, 1এও ক্লোজ ইন্টারভাল, এই ব্যবধির মধ্যে ডোমেনটা আছে। এই ডোমেনের জন্য কোডোমেন কি, কোডোমেনটাও হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে আছে। ফাংশনটি এই ব্যবধির মধ্যে ফাংশনটি এই সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত হলে দেখাও যে এফ একক এবং সার্বিক। তো আমরা কি করব, একক প্রমাণ করব প্রথমে। যখন আমরা ব্যবধি থাকবে তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি ভ্যালু নাই, এখানে একটা রেঞ্জের মধ্যে ভ্যালুগুলো আছে, অনেক ভ্যালু আছে। তো যেমন 0 আছে, 0-র পর কি আছে 0.5 আছে, তারপরে 0.6 আছে, 1 আছে, এইরকমভাবে রেঞ্জের মধ্যে থাকবে। তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি ভ্যালুগুলো বসিয়ে কিন্তু আমরা ফাংশনের আউটপুট আমরা পাবো না। তখন আমাদেরকে ওই x1 x2 এরকম মান ধরে আমাদেরকে ফাংশনকে এক ফাংশন প্রমাণ করে দেখাতে হবে। তো আমাদের দেওয়া আছে কি, f of x equal √1 minus x square। তো এখানে এর ডোমেন কি, ডোমেন হচ্ছে 0 থেকে 1 এই ব্যবধির মধ্যে। তো আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, x is in r such that 0 is less than or equal x is less than or equal 1। তো x এর মানগুলো এই ব্যবধির মধ্যে থাকবে। তো এখন আমরা ধরে নিব, আমরা এখানে ডোমেনটা পরেও বের করে নিতে পারতাম, অসুবিধা নাই, বের করে নিয়েছি। এখন ধরি এক প্রমাণ করার জন্য আমরা লিখব, ধরি x1 x2 is in ডোম। এখানে ফাংশনটি কিন্তু একক হবে, কেননা ডোমেনের মানগুলো কিন্তু নেগেটিভ না, 0-র চাইতে বড়, 0-র চাইতে বড় এবং 1-এর 0 থেকে 0-র চাইতে বড় এবং 1-এর মধ্যে আছে, 1-এর সমান বা 1-এর মধ্যে আছে। এখানে যদি আমরা নেগেটিভ, আমরা বলেছিলাম যে ফাংশনের যদি বর্ণিত সমীকরণে এক্সের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই ফাংশনটি এক হয় না, কিন্তু এখানে ফাংশনটি এক হওয়ার একটি সম্ভাবনা আছে, কারণ এখানে 0 থেকে শুরু করে উপরের মানগুলো, তো 0-র নিচে যদি মাইনাস মান হতো তাহলে -1 বসালেও একই মান পেতাম, +1 বসালেও একই মান পেতাম। যেহেতু এখানে মাইনাস মান বসানো যাচ্ছে না, তাই এই ফাংশনটি এক হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেজন্য আমরা ধরে নিলাম x1 x2 is in ডোম f, তার মানে এটা ফাংশন হবে এক এই রেঞ্জের মধ্যে, এই ক্ষেত্রে এটা ফাংশন এক হবে। তো এক হলে পরে তার প্রমাণ আমরা করে দিব, ধরি x1 x2 is in ডোম f, তাহলে
এফ অফ এক্স এক এক হবে যদি এবং কেবল যদি এক্স ওয়ান এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু এর জন্য এক্স ওয়ান ইকুয়াল এক্স টু হয়। তাহলে এখন এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু বা এফ অফ এক্স ওয়ান, তো ওইখানে আমরা বসিয়ে দেবো রুট ওভার ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার, বা এখানে স্কোয়ার করলে পরে ওয়ান মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার। ওয়ান উভয় পক্ষ থেকে ভ্যানিশ হয়ে গেলে এক্স ওয়ান ইকুয়াল স্কোয়ার ইকুয়াল এক্স টু স্কোয়ার, মাইনাস ক্যান্সেল, বা এক্স ওয়ান স্কোয়ার ইকুয়াল এক্স টু স্কোয়ার। সেখান থেকে আমরা বলতে পারি এক্স ওয়ান ইকুয়াল এক্স টু। তাহলে কি হচ্ছে, এক্স ওয়ান আর এক্স টু দুটা সমান। আমরা অতএব লিখব ফাংশন এফ একটি এক এক ফাংশন। তাহলে আমরা পেলাম এফ একটি এক এক ফাংশন। এখন আমরা এর রেঞ্জগুলো বের করব। তাহলে আবার আমরা এই প্রান্তীয় মান দুটোতেই ফাংশনাল ভ্যালু আগে বের করে নিই। এফ অফ জিরো ইকুয়াল কত, রুট ওভার ওয়ান মাইনাস জিরো স্কোয়ার ইকুয়াল রুট ওভার ওয়ান ইকুয়াল ওয়ান। এফ অফ ওয়ানে কত আমরা পাচ্ছি, ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল রুট ওভার জিরো ইকুয়াল জিরো। তাহলে এইটাতে আমরা ফাংশনাল ভ্যালু বা আউটপুট পাচ্ছি এত। তার মানে কি, ফাংশনাল ভ্যালুগুলো হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকছে, এর প্রান্তীয় মান দুটোতে তার মান পাচ্ছে এটা, মানে এই রেঞ্জের মধ্যেই কিন্তু তার আউটপুট বা রেঞ্জগুলো থাকছে এই লিমিটের মধ্যে। তাহলে অতএব জিরো ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ওয়ান ব্যবধিতে এফ অফ এক্স এর আউটপুট ইজ ইন, এফ অফ এক্সটা কি আউটপুটটা নির্দেশ করে, ইজ ইন কার মধ্যে, কোন সীমার মধ্যে থাকবে, ওয়ান থেকে শুরু করে জিরো, বা আমরা বলতে পারি এটা জিরো থেকে ওয়ান একই ব্যাপার। এই ভ্যালু যার লোয়ার লিমিটটা কত, জিরো, তো আমরা এভাবে দুটারই ক্লোজ ইন্টারভাল, এটার ক্লোজ ইন্টারভালে ওই রকম জিরো থেকে ওয়ানের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ এই ব্যবধিতে এফ অফ এক্সটা কি এর মধ্যে থাকবে যে না। অতএব ফাংশনটির রেঞ্জ, এফ অফ এক্সের রেঞ্জ কত, এইটা এই ব্যবধিটাই দুটাতে ক্লোজ ইন্টারভাল। তো আমরা কি পেলাম, রেঞ্জটা কোডোমেনের সমান। অতএব রেঞ্জ ইকুয়াল কোডোমেন। তাহলে হচ্ছে ফাংশনটি কি সার্বিক। তাহলে আমরা প্রমাণ করলাম যে ফাংশনটি এক এক এবং সার্বিক। 12 ক নাম্বার প্রশ্নে বলা আছে যে যদি এফ সাজ দ্যাট আর থেকে আর এবং জি সাজ দ্যাট আর থেকে আর ফাংশন দ্বয়, অর্থাৎ দুইটা ফাংশন এফ এবং জি দুটাই হচ্ছে আর থেকে আরে বর্ণিত ফাংশন, যার ডোমেন আর রিয়েল নাম্বার এবং কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। তো ফাংশন দ্বয় এফ ফাংশনটা কি, এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5 দ্বারা সংজ্ঞায়িত এবং জি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3 দ্বারা সংজ্ঞায়িত হয়। তবে দেখাও যে জি ইকুয়াল এফ ইনভার্স, মানে এফ এর বিপরীত ফাংশনের সমান হবে জিটা। তো আমরা কি করব, এফ এর বিপরীত ফাংশন নির্ণয় করব। যদি এফ এর বিপরীত ফাংশন এটা আসে তাহলে আমরা বলবো এফ ইনভার্স ইকুয়াল জি। তো আমরা এফ ইনভার্স ফাংশন নির্ণয় করব, তার জন্য লিখব কি, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5 এবং জি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3। তো আমাদেরকে কি বলছে, দেখাও যে এটা, তার মানে কি, এটা কিন্তু বলেই দিয়েছে, ইঙ্গিত দিয়ে দিয়েছে যে ফাংশনটি বিদ্যমান থাকবে। তাহলে আর আমরা এক এক ফাংশন কিংবা সার্বিক ফাংশন এগুলোতে আর নির্ণয়, ওই পদ্ধতিতে আর যাব না, সরাসরি আমরা তার বিপরীত ফাংশনটি নির্ণয় করে ফেলব। তো ধরি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 5
বা আমরা এখান থেকে লিখতে পারি কি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই। তো এফ অফ এক্স ইকুয়াল যদি ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এফ ইনভার্স অফ ওয়াই, এটাকে 1 নাম্বার দিলাম। আবার ওখান থেকে লিখতে পারবো যে ওয়াই ইকুয়াল এক্স কিউব প্লাস 5, বা এটাকে আমরা এবার আনি এক্স কিউব প্লাস 5 ইকুয়াল ওয়াই, বা এক্স কিউব ইকুয়াল ওয়াই মাইনাস 5, বা এক্স ইকুয়াল ওয়াই মাইনাস 5 হোল টু দি পাওয়ার কত হয় 1/3, অর্থাৎ কিউব এই পাশে যায়, পাওয়ারটা কি হয়ে যায় 1/3। তো আমরা যদি এখন দেখি 1 নম্বর সমীকরণে দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল এটা আছে, তাহলে এই মানটা আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? অতএব আমরা লিখতে পারি এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3। এটা কি করলাম? 1 নম্বর ব্যবহার করে। তাহলে এখন আমরা কি করব? চলক পরিবর্তন করব। চলক পরিবর্তন করে পাই এফ অফ, এখানে এফ ইনভার্স অফ এক্স ব্যবহার করব। এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল, তো ওয়াইয়ের পরিবর্তে আমরা কি বসাচ্ছি? এক্স, তাহলে এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার কত 1/3। তো এক্স মাইনাস 5 হোল টু দি পাওয়ার 3 তার মানটা কি আছে? তার ফাংশনটা কি? জি অফ এক্স। তো এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? জি অফ এক্স। অতএব এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল জি অফ এক্স। তো আমাদের প্রমাণটা কি ছিল? জি ইকুয়াল এফ ইনভার্স। তো দুইটারই চলক কিন্তু একই, তাহলে আমরা লিখতে পারি এফ ইনভার্স ইকুয়াল জি। অতএব জি ইকুয়াল এফ ইনভার্স। এটা আমাদের কি প্রমাণ করবো না, দেখাও যে, তাহলে এটা আমাদের দেখানো হলো। 12 খ নম্বর প্রশ্নটিও একই রকমই, মোটামুটি তোমরা এটা করতে পারবে, বিপরীত ফাংশনটি নির্ণয় করলেই হয়ে যাবে। তো তোমরা এটা করে ফেলবে। 13 নম্বর প্রশ্নে বলা আছে এস অন্যয়ের লেখচিত্র অঙ্কন করো এবং অন্যটি ফাংশন কিনা তা লেখচিত্র থাকে নির্ণয় করো। তো তার অনেকগুলি প্রশ্ন আছে, ক খ গ কয়েকটি প্রশ্ন আছে। তো আমি সেখান থেকে একটি বেছে নিয়েছি, বাকিগুলো একই রকম। একটি করতে পারলে, তার ধরনটা জানতে পারলে তোমরা সবগুলো প্রশ্নই সমাধান করতে পারবে। তো এখানে আমরা এটা করছি। এখন দেওয়া আছে s equal x comma y such that 2x minus y plus 5 equal 0. তো s এর বর্ণনাকারী সমীকরণ, s এর বর্ণনাকারী সমীকরণটা আমাদের আছে কি? 2x minus y plus 5 equal 0, বা 2x plus 5 equal y, আমরা এটাকে এভাবে লিখতে পারি, বা y সমান 2x plus 5। তো এই সমীকরণটির, এই অন্যটির লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো সমীকরণটির লেখের জন্য কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। তো আমরা স্থানাঙ্ক নির্ণয় করেছিলাম কিভাবে? অষ্টম শ্রেণীতেও এগুলো করেছিলাম। তো এক্স এর মান আমরা ইচ্ছা মতো বসিয়ে ওয়াই এর মানগুলো বের করব। ধরে নিলাম এক্স এর মান 0, তাহলে কি হচ্ছে? আমরা ওয়াই এর মানটা পাচ্ছি, এটা 0। তো এটুকু বাদ দিলে কি পাচ্ছি? ওয়াই এর মান 5। এবার এক্স এর মান যদি মাইনাস একটা ধরি, কিছু মাইনাস ধরে নিলাম -5, তাহলে কি 5 দুগুণে 10, -10 থেকে 5 বাদ দিলে আমরা পাচ্ছি -5। তো আরেকটি মান ধরবো আমরা, এক্স এর মান ধরে নিলাম আমরা 5, তাহলে 5 দুগুণে 10 আর 5 এ 15। তো এই সমীকরণটির লেখের জন্য আমরা কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এখন কি করব? ছক কাগজে এই বিন্দুগুলোকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে দেখব যে সেই লেখচিত্রটা কীরকম আসে। সেই লেখচিত্রটা যদি ওয়াই অক্ষ বা তার সমান্তরাল সরলরেখাকে একাধিকবার ছেদ না করে, তাহলে সেটা আমরা বলবো ফাংশন। এটা ফাংশন হবে, এটা একটা সরলরেখা পাবো। তো আমরা সেটা অঙ্কন করার জন্য, যদি এখানে আমাদের গ্রাফ পেপারটি দেখানো সম্ভব হচ্ছে না, গ্রাফ পেপার নাই, তো আমরা এখানে মোটামুটি আমি
ডিজাইনটা করে দেবো, কীরকমভাবে তোমরা আঁকবে সেই ইঙ্গিতটা দেবো। তোমরা বাসায় এটা ছক কাগজে ফেলে অঙ্কন করবে। তার জন্য লিখবে, এটা ধরি আমাদের এটা লিখে নিতে হবে এক্স ও এক্স ড্যাশ ও এক্স এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং O00 মূল বিন্দু। তাহলে ছক কাগজে জের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে আমাদের কত কত বিন্দুগুলো স্থাপন করতে হবে, 0, 5, তারপরে -5, তারপর 5, 15 বিন্দুগুলো স্থাপন করি। অতঃপর বিন্দুগুলোকে একটি সরলরেখা দ্বারা যোগ করে বর্ধিত করি, উভয় দিকে বর্ধিত করি। তো এর লেখচিত্রটা কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এরকমভাবে দাগিয়ে নিবে ছক কাগজে। ওয়াই ও কি 00 মূলবিন্দু, ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ও এক্স। তো আমাদের বিন্দুগুলো কি ছিল, 0, 0, 5, 0তে ধরে নিলাম ওয়ের মানটা 5 এখানে, তারপরে -5 এখানে এক্সের মান -5, তার সেটা আবার ওয়াইয়ের মানও সেই বিন্দুতে -5। তো ঠিক সমান দূরত্বে নিচে নামিয়ে দিলাম, এখানে এক্সের মানও -5, তারপরে 5-এ আছে কত, 15 এখানে যাবে আর কি মোটামুটি। তো এইটাকে যোগ করলে কি পাবো, আমরা একটি সরলরেখা পাবো। যদি আমাদের হাতের আঁকাটা আমি জাস্ট একটা ইঙ্গিত দিয়ে দিলাম, তোমরা এভাবে দাগিয়ে নিবে। হ্যাঁ, তো এরকম একটি কি পাবো, সরলরেখা পাবো। তো এটা কি এটা -5, এটা হচ্ছে 0, 5, এটা হচ্ছে 5, 15। তো আমরা এরকম একটি সরলরেখা পাবো। তো এই সরলরেখায় কি দেখছি আমরা, এইভাবে অনেক কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আছে ছক কাগজে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখচিত্র থেকে এই সরলরেখাটি লেখচিত্রের ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখাকেই একের অধিক বিন্দুতে ছেদ করেনি। এই একটা ওয়াই অক্ষকে একটা বার ছেদ করছে, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখাকে একবার ছেদ করছে, ওয়াই অক্ষকে একবার ছেদ করছে। এভাবে ওয়াই অক্ষের যত সমান্তরাল সরলরেখা আছে প্রত্যেককে একবার করে ছেদ করছে, একাধিকবার নাই, তাহলে সেটা হবে ফাংশন। এগুলোর ব্যাখ্যা আমি গত লেকচারে দিয়েছি। তো কখন ফাংশন হয়, যখন একটি লেখের একাধিক বিন্দু যদি একই ওয়াই অক্ষ বা তার সমান্তরাল সরলরেখার উপর না থাকে, তখনই সেই লেখচিত্রটা ফাংশন হবে। তো যদি এরকম হতো তাহলে কি হতো, সেটা ফাংশন হতো না, বৃত্তটা একটি ফাংশন হবে না। কারণ একই ওয়াই অক্ষের উপর দুইটা বিন্দু, আবার ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার উপরও দুইটা বিন্দু, তাহলে কি হয়, এগুলো ফাংশন হয় না। তাহলে আমরা সেটাকে লিখে দেব এইভাবে, লেখচিত্র হতে দেখা যায় যে ইহা ওয়াই অক্ষ বা তার সমান্তরাল সরলরেখাকে একাধিকবার ছেদ
করেনি, অতএব এস অন্যটি একটি ফাংশন। তাহলে এইভাবে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা এইভাবে সেটাকে ব্যাখ্যাতে বলে দেব যে সেটা ফাংশন কিনা। 14 নম্বর প্রশ্নে বলা আছে যে এস একটি অন্যয় যেটা এইভাবে বর্ণিত x² + y² = 25 যদি এই অন্যয়টি হয় তাহলে লেখচিত্র থেকে ব্যাখ্যা করো এটি ফাংশন কিনা। তো আমি গত অঙ্কে এটা করে দিলাম কিভাবে ফাংশন কিনা লেখচিত্র থেকে ব্যাখ্যা করতে হয়। তো আমি এটার একটা ইঙ্গিত দিয়ে দিই, তোমরা নিজে নিজে করে নিবে। কিছু কিছু সমীকরণ দেখে বুঝবো যে সেই সমীকরণটা কাকে নির্দেশ করছে। যেমন সেই গত সমীকরণটা ছিল সেটা সরলরেখাকে নির্দেশ করলো, আমরা মানগুলো বের করে করে সরাসরি বসিয়ে দিয়ে সেটাকে সরলরেখা অঙ্কন করে দেখালাম যে ফাংশন হয় কিনা। তো এখানে আমরা দেখব যে আমরা এভাবে স্টার্ট করব। এস অন্যয়টি কি আছে x, y যার ক্রমজোরগুলো যেখানে x² + y² = 25 দ্বারা বর্ণিত। তো এর বর্ণনাকারী কি? এস এর বর্ণনাকারী সমীকরণ x² + y² = 25। এটা দ্বারা কিন্তু একটি বৃত্ত নির্দেশ করে। তোমরা পরবর্তীতে যখন 11 অনুশীলনীর অঙ্কগুলো করবে উচ্চতরের, সেখানে আমরা ওই জ্যামিতিতে দেখাবো যে কোনগুলো সরলরেখার সমীকরণ, কোনগুলো বৃত্তের সমীকরণ। তো এখানে কিভাবে বৃত্তের সমীকরণ হয় দেখাচ্ছি আমি, এবং এটা দিয়ে আমরা কিভাবে বৃত্ত অঙ্কন করব। তো এখানে আমরা লিখব কি, বা x - 0² + y - 0² = 5²। তো এখানে 0 0 কি, 0 0 হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র। এই লেখচিত্র দ্বারা যে বৃত্ত নির্দেশিত হবে সেই বৃত্তের কেন্দ্র, এবং তার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 5 একক। তাহলে কি করব, এখানে লিখব যে ইহা একটি বৃত্তের সমীকরণ, যার কেন্দ্র ইকুয়াল এত এবং যার ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তাহলে আমরা বাকি কাজগুলো এবার আমি বলে দিচ্ছি সেভাবে করে নিবে। তাহলে বাকি কাজগুলো কি, ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের বাহু দৈর্ঘ্যকে একক ধরে যাবতীয় কথাগুলো লিখবে। লেখার পর লিখবে যে এখন মূলবিন্দু 0 0কে কেন্দ্র করে, কেন্দ্রটা হবে কি মূলবিন্দু 0 0, তাহলে মূলবিন্দু 0 0কে কেন্দ্র করে 5 একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তারপরে তোমরা ছক কাগজে সেই বৃত্তটা অঙ্কন করে দিবে এভাবে। তো বৃত্ত যখন অঙ্কন করা হবে তখন তোমরা সেটাকে লিখবা, এটা কি x' ও 0 0 আমাদের মূলবিন্দু, এটা হচ্ছে 5 একক, তাই না? আর এটা কি x, y ও y'। তো যখন লেখচিত্রটা অঙ্কন করা হবে ছক কাগজে তখন তোমরা বলবে কিভাবে ব্যাখ্যাটা দিবে, যে লেখ হতে দেখা যায় যে লেখের একাধিক বিন্দু একই y অক্ষের বা y অক্ষের সমান্তরাল সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ দেখো একই y অক্ষ, তার উপর ওই লেখের একাধিক বিন্দু অবস্থিত, আবার y অক্ষের সমান্তরাল সরলরেখাগুলোর উপরও লেখের একাধিক বিন্দু অবস্থিত। তাহলে কি হবে, সেটা ফাংশন হবে না। তাহলে আমাদেরকে লিখতে হবে যে লেখচিত্র হতে দেখা যায় যে লেখের একাধিক বিন্দু একই y অক্ষ বা তার সমান্তরাল সরলরেখার উপর অবস্থিত, অতএব ইহা ফাংশন নয়। তো এইভাবে আমরা এই প্রশ্নগুলো ব্যাখ্যা দিয়ে দেব বা প্রমাণ করব, বা যেভাবে থাকবে প্রশ্নে সেভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর করব। তো এই অধ্যায়ের প্রশ্নগুলো সব মোটামুটি আমি সলভ করে দিয়েছি, বা সলভ করার একটা পথ তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাকি প্রশ্নগুলো যেগুলো আমি স্কিপ করে গেছি সেগুলো তোমরা পারবে বলেই আমি এগুলো রেখে গিয়েছি, কারণ এই অধ্যায় নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। আমাদের বিগত লেকচারগুলোতে আমরা বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্স যেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে সেই ট্রিক্সগুলো শিখেছি। তারপর আমরা কিছু প্রশ্নগুলো সলভ করে দেখালাম। এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে যতগুলো বিষয় শিখিয়েছি এইগুলো যদি তুমি ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে এ ধরনের এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্নই আসুক না কেন তোমরা সেগুলোর উত্তর দিতে পারবে। তো অন্যই ফাংশনের আরও কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কি, আমরা এ ধরনের ফাংশনগুলো তোমাদেরকে দেখাইনি। লগারিদমিক ফাংশন, লগ যুক্ত ফাংশন যেগুলো আছে আর কি, লগ এক্স ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে তোমার ফাংশন পরম মানযুক্ত ফাংশন, তারপরে আরেকটা হচ্ছে
আমরা এসএসসিতে আর এই দুইটা ফাংশন পড়বো, সেটা হচ্ছে 9.2 অধ্যায়ে। কাজেই আমরা এই অধ্যায়ে সেটা আর আলোচনা করিনি। যখন ওই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করব তখন এই দুটা ফাংশন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। তো সবারই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।